তা আমাকে শোকজ করা হলো, তুমি কেন ইন্দিরা গান্ধীর সাথে হাত মেলাতে গেছিলে? তা আমি বললাম আমি হাত মেলাতে যাইনি, উনি নেমে এসেছিলেন। কয়েক মাস পরে আবার ইন্দিরা গান্ধী যখন আবার প্রধানমন্ত্রীর পদে বসলেন, তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে কর্ম করে যাও, ফল কিন্তু একদিন পাবেই। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার একটা মানপত্র দেওয়ালে টাঙানো আছে। আমার জীবন বিপন্ন করে গিয়ে ওই পাইলটকে বাঁচিয়েছিলাম, তার একটা নমুনা এটা। আমি আমার জীবনের একটা ছোট্ট কাহিনী বলি। অনেক আগেও এখানে এসেছিলাম, দু একটা কাহিনী শুনিয়েছি। একটা জীবনের ছোট্ট কাহিনী শোনাই। 1977 সাল, তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইলেকশনে উনি হেরে গেলেন। কয়েক মাসের জন্য অন্য সরকার এলো। যেই সরকার আসুক, সামরিক বিভাগ তাদের মতাদর্শে চলে। তো ওই সময় ইন্দিরা গান্ধী উনি পরাজিত হওয়ার পরে বোম্বেতে শিবাজি পার্কে একটা মিটিংয়ে গেছিলেন। ওখানে মিটিংয়ে যাওয়ার পথে সান্তাক্রুজ এয়ারপোর্টে তখন একটাই রাস্তা ছিল যাতায়াতের। তো পুলিশ ব্যারিকেড দিয়ে সব বন্ধ করে দিয়েছে, বাইপাস রোডগুলো সব বন্ধ। তা আমার তখন ডিউটি ছিল ওখানে সামরিক বিভাগে ধর ভিআইপিদের ওখান থেকে রিসিভ করা এবং সেভ করা। তা আমার সঙ্গে আরো 4-5টা ছেলে ছিল। তারা বলল স্যার, আমারও বয়স তখন খুব বেশি না, কিন্তু আমি ওদের লিডার। বলে স্যার আমরা একটু ইন্দিরা গান্ধীকে দেখবো। আমি ঠিক আছে, আমার গাড়িটা সাইডে করলাম। সাইডে করে আমরা গাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি। উনি খোলা জিপে যাচ্ছিলেন, দেখেই সঙ্গে সঙ্গে গাড়িটাকে দাঁড় করে উনি নেমে এলেন। নেমে এসে আমার 5 জনের সাথে উনি হাত মেলালেন। পরের দিনকে সেটা পেপারে বেরিয়ে গেছে। তো একটা বক্তব্য ছিল নিচে যে ফৌজি মেরে কো अभी तक भूला नहीं है। তো তখন তো বিজেপি সরকার, অটল বিহারী বাজপেয়ী কয়েক মাসের জন্য তখন প্রধানমন্ত্রী। তা আমাকে শোকজ করা হলো, তুমি কেন ইন্দিরা গান্ধীর সাথে হাত মেলাতে গেছিলে? তা আমি বললাম আমি হাত মেলাতে যাইনি, উনি নেমে এসেছিলেন। এই নিয়ে আমাকে মিলিটারি ডিফেন্সের সারা ভারতবর্ষকে 5 ভাগে ভাগ করেছে। উত্তর, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ আর মধ্য কমান্ড, 4টে কমান্ডে ভাগ করা। তো দক্ষিণের কমান্ড হচ্ছে পুনা, আর মধ্য কমান্ড আর টোটাল আর্মির হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। পুনা আর দিল্লি আমি 6 মাস ধরে দৌড়াদৌড়ি করছি এই জবাব দিতে। ওই সময় আমাদের মাঝে মাঝে সামরিক বিভাগে প্র্যাকটিস হয়, যুদ্ধ যে আমরা যুদ্ধে যাই তার অভ্যাস হয়। যে কামান আছে সেই কামানগুলো মাঝে মাঝে পরীক্ষা করতে হয়, ফায়ারিং করতে হয় ঠিকঠাক আছে কিনা। তো নেভাল একটা আরব সাগরের কাছে নেভিনগরে, ওখানে আরব সাগরের উপরে ওই আর্টিলারি গানগুলো ফায়ারিং হয়। তা আমার অনেকগুলো ট্রেনিং করা ছিল, যার জন্য ওই মেডিকেল কভারের জন্য মাঝে মাঝে আমাকে ওখানে পাঠাতো। একদিন ওইরকম আর্টিলারি ফায়ারিং হচ্ছে, ডেকোটা একটা ছোট্ট জাহাজ, তার পেছনে একটা বেলুনের মতো লাগানো থাকে। ডেকোটা ধীরে 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 আকাশে উড়ে যায়, আর কামানগুলো পেছন থেকে ওই যে বেলুনটা থাকে বেলুনে তাকে ফায়ার করতে হয়। যদি প্র্যাকটিস ঠিক মতো না থাকে বিপদ হতে পারে। বিপদ হলেও তাই সেই ডেকোটার পেছনে গিয়ে কামানের গোলা হিট করলো। পাইলট একাই, ওই ডেকোটায় একজনই থাকে। পাইলট প্লেন ছেড়ে আরব সাগরে জাম দেয়। আরব সাগরে জাম দেওয়ার পরে এখন ওটা প্রায় 1/2 কিলোমিটারের উপরে হবে। তো তখন তাড়াতাড়ি করে আর ওই স্পিড বোটকে ডাকা সম্ভব নয়। তা আমি সাঁতার জানতাম। আমি তাড়াতাড়ি ড্রেস খুলে ওই একটা দড়ি নিয়ে হাতে নিয়ে ওই 1/2 কিলোমিটারের মতো আরব সাগরে সাঁতার দিয়ে আমি ওখানে গেলাম। সাঁতার দিয়ে যাওয়ার সময় আরব সাগরে সাঁতার যারা কাটে মাঝে মাঝে একটা প্ল্যাটফর্ম তৈরি করা আছে বিশ্রাম নেওয়ার জন্য। 1, 2, 3, 4, 5টা প্ল্যাটফর্ম পেরিয়ে আমি যখন ওই পাইলটের কাছে গেলাম,
তো ওনাকে গিয়ে আমি বললাম, আপনি আমাকে ধরবেন না। আমি দড়িটা দিলাম, দড়ি দাঁতে ধরে চাকা কেটে 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 ধীরে 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 ওই প্ল্যাটফর্মে নিয়ে এলাম। প্ল্যাটফর্মে উঠিয়ে আমি বললাম, আপনি এখানে রেস্ট করুন, যখন আপনার স্পিড বোট আসবে তখন আপনি কিনারে আসবেন। আমি আমার সাঁতার দিয়ে আমি চলে এলাম এখানে। তো ওই খবরটা কিন্তু চারিদিকে হয়। এই বিশেষ কাজের জন্য আমাকে একটা পুরস্কার দেওয়ার জন্য রেকমেন্ডেশন করা হয়, কিন্তু সে রেকমেন্ডেশনটা তখন চেপে গেল কোনো কারণে, যে কোনো কারণেই হোক। কয়েক মাস পরে আবার ইন্দিরা গান্ধী যখন আবার প্রধানমন্ত্রীর পদে বসলেন, আমি তখন ওখান থেকে অন্য জায়গায় গেছি। যাওয়ার পরে আমি প্রায় 5-6 বার তার সাথে দেখা করেছি এই বিষয় নিয়ে। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে কর্ম করে যাও, ফল কিন্তু একদিন পাবেই। তার জন্য তুমি অপেক্ষা করো না, ফল তোমার জন্য অপেক্ষা করবে। যে তোমরা যদি পরিশ্রম করো, একদিন ফল একদিন না একদিন পাবে। 3 দিন আগে আমাদের সম্মানীয় জয়দেব বাবু আমার ঘরে গেছিলেন। উনি দেওয়ালে একটা মানপত্র, দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার একটা দেওয়ালে টাঙানো আছে। উনি জিজ্ঞেস করছিলেন, দাদা এটা কি? ওই যে 1/2 কিলোমিটার আমি আমার জীবন বিপন্ন করে গিয়ে ওই পাইলটকে বাঁচিয়েছিলাম, তার একটা নমুনা এটা। তো পুরস্কার এই স্কুলে দেখছি এত পুরস্কার, কিন্তু প্রতিযোগী যারা যারা নেবে পুরস্কার নেবে তারা নেই। তোমরা পরিশ্রম করো, পরিশ্রমের বিকল্প নেই। অধ্যয়ন করতে হবে, মনে রাখবে মাস্টারমশাইদের শ্রদ্ধা যদি না হয়, ভক্তি যদি তোমার না থাকে, তুমি কিন্তু ওই জ্ঞান অর্জন করতে পারবে না। গ্রাউন্ডে গেলে কোচ বা তোমার শিক্ষক যারা দেবে তাদের অনুগত হতে হবে, তাদের ভক্তি শ্রদ্ধাদের কথাগুলো শুনতে হবে। টাইম দরকার নেই, টেকনিক দরকার। খেলার মাঠে প্র্যাকটিস করতে গেলে স্টাইলের দরকার নেই, টেকনিকটা শেখার প্রয়োজন। এবং সবসময় মনে রাখবি টেকনিকটা শেখা। শক্তি, তোমার ফিজিক্যাল ফিটনেস আর টেকনিক, এই দুটো যদি থাকে কেউ তোমাকে আটকাতে পারবে না। মন দিয়ে তোমরা পড়াশোনা করো, প্রতিযোগী হও, পুরস্কার একদিন না একদিন আসবে। অভ্যেস করো, অভ্যাস মানুষের দাস। যত অভ্যেস করবে তত তুমি পারফেক্ট হবে। সবাইকে আবার যথাযথ সম্মান জানিয়ে, আমার ছোট্ট ছোট সোনা বন্ধুদের আমার প্রাণ ভালোবাসা জানিয়ে ভবিষ্যতের উজ্জ্বল কামনা করি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।